আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তাদের বাকেট লিস্টে লাদাখ নামটা নিশ্চয়ই রয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখন আপনি বহু বিজ্ঞাপন দেখতে পারবেন লাদাখ ট্যুর নিয়ে, বিভিন্ন সংস্থার দ্বারা বিজ্ঞাপন। হয়তো আমাদের সংস্থার কিছু বিজ্ঞাপন আপনাদের চোখে পড়ে থাকবে। তাই আজকের ভিডিওটা লাদাখ নিয়ে একটু লম্বা হতে পারে, কিন্তু লাদাখ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। যেহেতু আমি নিজে লাদাখ ট্যুর করাই, তাই বহু প্রশ্নের সম্মুখীন হই, যার মধ্যে প্রথম প্রশ্নটা এটাই থাকে যে আমি কি লাদাখ ট্যুর করতে পারবো। তো তাদের উদ্দেশ্যে বলি, একমাত্র শারীরিক একটা লিমিটেশনই আছে যেটা আপনাকে লাদাখ ট্যুর থেকে আটকাতে পারে। সেটা হচ্ছে যদি আপনার কোনো রকম কার্ডিওলজিক্যাল সমস্যা থেকে থাকে, বিশেষত যদি বাইপাস বা স্টেন বসে থাকে, সেক্ষেত্রে লাদাখ ট্যুর আপনার জন্য নয়। কিন্তু এছাড়াও বহু ছোটোখাটো সমস্যা থাকে অনেকের, যেরকম কারোর হার্টে হয়তো অ্যাঙ্গুলার শিফট থাকে বা এই ধরনের কোনো ছোটো সমস্যা থাকলে তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে কথা বলে একবার পারমিশন নিয়ে নিন। উনি বেটার বলতে পারবেন যে আপনি লাদাখে পারবেন কি না। এছাড়া কার্ডিওলজিক্যাল সমস্যা ছাড়া আর কোনো সমস্যা বা শারীরিক লিমিটেশন কিন্তু লাদাখে নেই। বহু মানুষ আছেন যারা আমাকে বলেন যে তাদের অ্যাস্থমা আছে বা তাদের কোল্ড অ্যালার্জি আছে, তারা কি লাদাখ ট্যুর করতে পারবেন? অবশ্যই পারবেন। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমাদের সাথে এরকম বহু অনেকে ট্রাভেল করেছেন যাদের হয়তো অ্যাস্থমা আছে বা কোল্ড অ্যালার্জি আছে, তাদের আমরা কখনোই লাদাখে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে দেখিনি। কারণ এই দুটো সমস্যাই, বেশিরভাগ সমস্যা আমাদের শারীরিক সমস্যা না, এই যে কোল্ড অ্যালার্জি, এগুলো আমাদের এখানকার পলিউশনের জন্য হয়। যখনই আমরা পাহাড়ে যাই, লাদাখের মতন জায়গায় যাই যেখানে পলিউশনের মাত্রা খুব কম, সেখানে দেখা যায় তাদের কোনো সমস্যাই হয় না। আমার একজন গেস্ট ছিলেন যিনি কলকাতায়, ওনার এতটাই বেশি অ্যালার্জি যে উনি কিছুই খেতে পারেন না, কিন্তু লাদাখে যাওয়ার যখন ট্যুরটা হয়, যখন উনি আমাদের সাথে যান, উনি এখানে গিয়ে সব কিছু খেয়েছেন এবং ওনার কোনো রকম কোনো সমস্যা হয়নি। তাই বিশেষত শারীরিক লিমিটেশন একটাই আমি বলবো, সেটা হচ্ছে যদি আপনার কার্ডিওলজিক্যাল সমস্যা থেকে থাকে, আর এছাড়া কোনো সমস্যায় আপনাকে লাদাখ যাওয়া থেকে আটকাতে পারে না। আর হ্যাঁ, বয়সসীমা মিনিমাম 6 ইয়ার্স, 6 বছরের বেশি যদি বয়স হয়, কোনো আপার মার্জিন নেই, আপনি আমাদের সাথে ইজিলি ট্রাভেল করতে পারেন লাদাখ। হ্যাঁ, লাদাখ যতটা সুন্দর, লাদাখ ততটা ভয়ঙ্কর। তাই লাদাখের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, সেটাও এই ভিডিওতেই আমি বলবো। আপনাকে শুধু একটু নিয়মগুলো মেনে চলতে হবে। এবার আসি 2 নম্বর বিষয়, যে লাদাখ আমি যাব কীভাবে এবং আসবো কীভাবে। লে শহরটার উচ্চতা হচ্ছে প্রায় 10,000 ফিট, খারদুংলা 18,000 ফিট, প্যাংগং লেক 15,000 ফিট। গোটা ট্যুরটাই প্রায় 10,000 ফিটের উপরই চলে। আর এতে যে সমস্যাটা মানুষের শরীরে দেখা দেয় সেটা হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে অ্যাকিউট মাউন্টেন সিকনেস। সে কারণে বলা হয় লাদাখ ট্যুর করার সময় অ্যাক্লামেটাইজ করাটা খুব জরুরি। অ্যাক্লামেটাইজ মানে আমরা যেহেতু প্লেনল্যান্ডের লোক, আমাদেরকে পাহাড়ে গিয়ে একটু সময় দিতে হয়, নিজেদেরকে লো ডেফিসিট অক্সিজেনে একটু অ্যাডজাস্ট করতে হয়। তো এর মধ্যে খুব জরুরি যেটা অনেকের কাছে হয়ে পড়ে, যে আমরা লাদাখ যাচ্ছি কীভাবে, আমরা লাদাখ থেকে আসছি কীভাবে। সাধারণত লাদাখ ঢোকার এবং বেরোনোর 3টে রাস্তা আছে। এক, আপনি ডাইরেক্ট বাই ফ্লাইট অ্যাক্সেস করতে পারেন লাদাখ লে এয়ারপোর্ট, অথবা আপনি বাই রোড কাশ্মীরের জম্মু, শ্রীনগর, কার্গিল হয়ে আসতে পারেন, অথবা হিমাচলের মানালি, জিসপা এই জায়গা দিয়ে আপনি আসতে পারেন। আমরা যখন ট্যুর করাই, আমি সাধারণত প্রেফার করি যাওয়ার সময় জম্মু দিয়ে আসা। জম্মু, শ্রীনগর, কার্গিল হয়ে 2 দিন এক্সট্রা লাগে এসে লেতে পৌঁছানো। এতে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে কার্গিল এবং কার্গিলের আশেপাশের সাইট সিনগুলোকে অ্যাড করে দেওয়া যায়। তবে যাদের কাছে দিনের সংখ্যা কম, যারা হয়তো এতদিন ছুটি ম্যানেজ করতে পারবেন না, তাদের জন্য এই অপশানটাও রাখি যে আপনি চাইলে ডাইরেক্ট ফ্লাই করে আমাকে লে এয়ারপোর্টে এসেও আমাদের সাথে মিট করতে পারেন। তাতে অবশ্য আপনার সাইট সিন একটু কম হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনার লাদাখের মেজর সেকশন, যেটা আমাদের সেকশন, সেটা আপনি এনজয় করতে পারবেন। তবে ফেরত যাওয়ার সময় আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি আপনাকে সমতলে ফিরিয়ে নিয়ে যাওয়ার। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে
যখনই আপনি লাদাখ ঢুকছেন, এই যে লো অক্সিজেনে আপনার শরীরটা রয়েছে, তখন কিন্তু এর কিছু এফেক্ট আস্তে আস্তে আপনার শরীরে হতে থাকে। প্লাস এতদিন জার্নি করার একটা ফ্যাটিক তো অবশ্যই রয়েছে, সব মিলিয়ে শরীর নিজে থেকে ক্লান্ত হতে শুরু করে। তাই আমাদের টার্গেট থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে লে থেকে নিচে নামিয়ে নিয়ে আসা। তাই আমরা সবসময় কিন্তু ট্যুরটা শেষ করি লে এয়ারপোর্টে এসে, এবং আমরা লে থেকে দিল্লি এইটুকুনি ফ্লাইটে আসার জন্য সবাইকে আমাদের বলা থাকে। এর একটা 2 নম্বর অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে লে থেকে যখন ফ্লাইটটা ওঠে, তার যে নেক্সট 30 মিনিটের জানলা দিয়ে দৃশ্য, সেটা নৈসর্গিক। জাস্কার রেঞ্জের মাঝখান দিয়ে ফ্লাইটটা ওঠে, চারদিকে রুক্ষ পাহাড়ের মাঝখান দিয়ে যখন প্লেনটা যেতে যেতে আস্তে আস্তে হিমালয়ের উপর দিয়ে যায়, আপনি জানলা দিয়ে হিমালয়ান গ্লেশিয়ার্সগুলো দেখতে পারবেন। তাই যারা সাইট সিইং নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমি এটাই বলি যে এটাও কিন্তু সাইট সিইংয়ের একটা পার্ট, দ্য ইগল আই ভিউ অফ দ্য হিমালয়ান গ্লেশিয়ার্স। এবং এই দৃশ্য আপনি সারা ভূভারতে আর কোথাও পাবেন না। তাই আমাদের ট্যুর শুরু হয় জম্মু দিয়ে বাই রোড, আর আমরা সবসময় শেষ করি লে দিয়ে বাই ফ্লাইট। 3 নম্বর বিষয়, যে আমরা ট্যুরটা করি কীভাবে। আমাদের ট্যুরটা যেটা হয় সেটা আমরা সবসময় জম্মু দিয়ে স্টার্ট করি, কিন্তু আমরা জম্মু তাওয়িতে যাওয়াটা খুব একটা প্রেফার করি না, কারণ জম্মু তাওয়ি অনেক সময় লেট করে। জম্মুতে গিয়ে পৌঁছায় বিকেলবেলা, তো এক রাত জম্মুতে স্টেও করতে হয়। ট্রেনের খরচ হয়তো কিছুটা কম লাগে, কিন্তু জম্মুতে স্টে থাকা খাওয়াতে খরচ প্রায় একই বেড়েই যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি বাই রাজধানী, এবং দিল্লি থেকে কিছুক্ষণ ওয়েট করে রাতেবেলা দিল্লি থেকে আরেকটি রাজধানী যায় জম্মু, যেটা গিয়ে জম্মু পৌঁছায় ভোর 5টার সময়। এতে সুবিধা একটা, ট্রেনটা প্রচণ্ড টাইমে চলে, ট্রেনটা সেফ, এবং ট্রেনের মধ্যে অলরেডি আপনার ফুড ইনক্লুড করা থাকে। জম্মু পৌঁছে যেহেতু আমরা ভোরবেলা পৌঁছাই, তাই আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে 6টার মধ্যে আমাদের পিক আপ হয়ে যায় এবং আমরা যাত্রা রওনা করি টুয়ার্ডস শ্রীনগর। রাস্তায় বিশেষ কিছু সাইট সিইং নেই, তবে প্লাস পয়েন্ট হচ্ছে যে সকাল 6টায় বেরোলে দুপুর 1টা-1.5টার মধ্যে আরামসে শ্রীনগর পৌঁছে যাওয়া যায়, এবং যদি সময় থাকে তাহলে একটু ডাল লেকটাও ঘুরে নেওয়া হয়। তাই প্রথম রাত আমরা থাকি শ্রীনগরে। এর পরের দিন 2 নম্বর দিন আমাদের যাত্রা হয় টুয়ার্ডস কার্গিল। কার্গিল যাওয়ার সময় আমরা, যদিও সোনমার্গ মাঝখানে পড়ে, কিন্তু সোনমার্গে আমরা খুব একটা সময় নষ্ট করি না। আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট হয় জজিলা পাস। জজিলা পাসের পরে অবশ্যই দ্রাস এবং বিখ্যাত ওয়ার মেমোরিয়াল কার্গিল। কার্গিল ওয়ার মেমোরিয়াল নিয়ে শুধু দুটো কথাই বলবো। এক, যে ওই একটা জায়গা আছে যেখানে পৌঁছালে আপনি আজও 1999 সালের কার্গিল ওয়ারের সমস্ত নিদর্শন পাবেন। আমাদের আর্মির শেষ স্যাক্রিফাইস বা সে গল্প, টাইগার হিল, রাস্তায় ভাঙা দেওয়াল, সে দেওয়ালে আজও গুলির দাগ, এই সমস্ত না ট্যুরের একটা পার্ট হয়ে যায়। আপনি কোথাও না জেনেও নিজের সাথে এই গল্পগুলোকে জড়িয়ে ফেলেন, এবং বহুবার আমরা দেখেছি এই ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আমাদের বহু গেস্ট নিজেদের চোখ মোছেন। তো এটা একটা কারণ কার্গিল হয়ে যাওয়ার। 3 নম্বর দিন কার্গিল থেকে আমাদের গন্তব্য থাকবে লে। যাওয়ার পথে আমরা লামায়ারু মনেস্ট্রি এবং লের কিছু নিদর্শন দেখতে দেখতেই যাব। চেষ্টা থাকে দুপুরবেলার মধ্যে পৌঁছে যাওয়া যত তাড়াতাড়ি পারা যায়, কারণ লে শহরে গিয়ে আমাদের কিন্তু নিতে হবে রেস্ট। আর সেক্ষেত্রেই বলে রাখি, এরপর শুরু হয় প্রচুর নিয়ম, যেটা আমরা সময় টু সময় আপনাদের ট্যুর চলাকালীন বলতে থাকবো। কিছু ডুস থাকে, কিছু ডোন্টস থাকে, কি পারবেন না আর কি করবেন, এর একটা সম্পূর্ণ লিস্ট থাকে, যেটা যারা ট্যুরে যান তাদেরকে আমরা আগে থেকে দিয়ে দিই, এবং ট্যুর চলাকালীন আমরা কন্টিনিউয়াস তাদেরকে সেটা জানাতে থাকি। 4 নম্বর দিন আমাদের গন্তব্য লে শহর ভ্রমণ করা। সেক্ষেত্রে আমরা লে প্যালেস, শান্তি স্তূপা, ম্যাগনেটিক হিল, লেতে বিখ্যাত হল অফ ফেম, যেখানে গেলে অ্যাগেন ইটস আর্মি মিউজিয়াম, যেখানে আপনি জানতে পারবেন যে -50°C টেম্পারেচারে পৃথিবীর শীতলতম ওয়ার এরিয়া সিয়াচিন গ্লেশিয়ার, সেখানে আমাদের আর্মি কীভাবে
দেশকে রক্ষা করে যাচ্ছে। এই হল অফ ফেমে রাতে খুব সুন্দর একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তাই সারাদিন ট্যুর করানোর পরে শেষে এই হল অফ ফেমের লাইট অ্যান্ড সাউন্ড দিয়েই শেষ করি। ঠান্ডা প্রচুর থাকে রাতের বেলা, কিন্তু এই ঠান্ডার মধ্যেও বহু লোক এই হল অফ ফেমের শোটি দেখার পরে ভেজা চোখ নিয়েই হোটেলে ফেরত আসে। 5 নম্বর দিন আমাদের গন্তব্য থাকবে নুব্রা। রাস্তায় আমরা ডিস্কিট, হুন্ডার এগুলোতে দেখতে দেখতে বিকেলবেলা পৌঁছাবো নুব্রাতে। এখানেই বলে রাখি, হুন্ডার হচ্ছে কোল্ড ডেজার্ট মানে শীতলতম মরুভূমি। এখানেই আপনি পাবেন ডাবল হাম ব্যাকটেরিয়ান ক্যামেল। চাইলে ক্যামেল রাইডও করতে পারেন, সেখানে রাইড করার অপশনস থাকে। এবং বিকেলে আমরা পৌঁছাবো অ্যাজ আই সেড নুব্রাতে। নুব্রাতে কিন্তু আমাদের সমস্ত স্টেটাই নুব্রাতে করা হয়, সেটা হচ্ছে ক্যাম্পে, সেটাকেও পরে বলছি। তো সে রাত নুব্রায় কাটানোর পরে তার পরের দিন আমরা চলে যাব টুয়ার্ডস প্যাংগং। প্যাংগং লেক প্রায় 15,000 ফিট। রাস্তাটা অতি সুন্দর, সায়ক নদীর ধার দিয়ে কিছু এবড়ো খেবড়ো রাস্তা দিয়েও আছে, আবার কিছুটা আছে যেখানে রাস্তা প্রচণ্ড সুন্দর। সব কিছু মিলে সেদিনকে পৌঁছানো প্যাংগং। প্যাংগংয়ে আমরা যেখানে থাকি বা যে অ্যাকোমোডেশনে আমরা থাকি সেটা লেক থেকে একটু উঁচুতে, কিন্তু লেকের পাশে। তাতে যেটা সুবিধা হয় যে আপনি ঘরের ভেতর থেকে যদি না হয় দরজা খুললে সামনে পুরো লেকটা দেখতে পারবেন, নীল জল, পিছনে বরফ ঢাকা পাহাড়, না বলতে পারা এক দৃশ্য। তবে প্যাংগংয়ে পৌঁছেই কিন্তু প্যাংগংয়ের জার্নি শেষ হয় না। প্যাংগংয়ের একটা অদ্ভুত জিনিস আছে যেটা দেখতে পাওয়া যায় রাতের অন্ধকারে। প্রত্যেক ট্যুর চলাকালীন এটা আমি করে থাকি। রাত 1টার সময় সবাইকে ঘর থেকে ডাকবো, ডেকে প্যাংগং থেকে আপনাদের সবাইকে মিল্কি ওয়ে গ্যালাক্সি, বা যেটা একটা লাদাখের অন্যতম অ্যাট্রাকশন, সেটা দেখানোর চেষ্টা করব। সাধারণত রাত 1টা-1.30টার পরই দেখতে পাওয়া যায়। আমরাও অ্যালার্ম দিয়ে শুই। তো রাত 1টা-2টোর সময় হয়তো আপনাকে আমরা ডেকে তুলে বলবো যে আসুন মিল্কি ওয়ে দেখবেন। খুব অদ্ভুত সে দৃশ্য, সে মুখে বোঝানো যাবে না। ফটো আছে, শেয়ার করব, ভিডিওটাতে নিশ্চয়ই দেখতে পারবেন, মোবাইল দিয়ে তোলা। আশা করি ভালো লাগবে। এর পরের দিন আমরা চলে আসবো সেখান থেকে সোজা লে শহর। আসার সময় চাংলা পাস এবং র্যাঞ্চো স্কুল, থিক্সে মনেস্ট্রি, কিছু সাইট সিইং আছে, সেগুলো করতে করতে গিয়ে পৌঁছাবো বিকেলবেলা লে শহর। এটা 7 নম্বর দিন। এবং 8 নম্বর দিন আমাদের ড্রপ হবে লে এয়ারপোর্টে। আপনাদের যার যেরকম ফ্লাইটের সময় আমাদের গাড়ি সেভাবে আপনাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে। হোটেল থেকে এয়ারপোর্ট খুব বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা, তাই ড্রপ করা কোনো অসুবিধার ব্যাপার নয়। যার যেই সময় ফ্লাইট আমরা সে বুঝে সেই মতন তাদের সবাইকে ড্রপ করে দিই। তো এটা হলো আমাদের টোটাল আইটিনারির প্ল্যান। এই প্ল্যানে যা যা ইনক্লুড থাকে সেটা বলি। জম্মু অনওয়ার্ড আমাদের পুরো যাতায়াত যেটা হয় সেটা টেম্পো ট্রাভেলারে হয়, 13 সিটার টেম্পো, যথেষ্ট লাক্সারিয়াস কার, যথেষ্ট আরামদায়ক। 8 দিন আপনার সাথে টেম্পো ট্রাভেলারটি থাকবে। অ্যাকোমোডেশন আমরা শ্রীনগর, কার্গিল, লে এই 3টে জায়গায় আমরা হোটেল অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলি, লে শহরের একটা সমস্যা আছে, আপনাকে ছোট ঘরে থাকতে পারবেন না, বা আপনাকে ছোট ঘর দেওয়া যাবে না। এর একটা অদ্ভুত কারণ যেটা অনেকেই বোঝেন না, সেটা হচ্ছে যে আপনাকে লেতে অ্যাটলিস্ট 150 স্কোয়ার ফিট বা 180 স্কোয়ার ফিটের ঘর লাগবেই। এর থেকে বেশি হলে ভালো হয়, কম তো অবশ্যই নয়। কারণ এমনিতেই লে শহরে অক্সিজেনের খুব ডেফিসিয়েন্সি আছে। রাতের বেলা যখন দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছেন, তখন ঘরের মধ্যে যদি অক্সিজেন কমে যায় সেক্ষেত্রে ঘুমের মধ্যেই এডেমা হয়। তাই লে শহরে হোটেলটা একটু ভালো নিতে হয় সব সময়। হেন্স এটা একটা কারণ যে লাদাখ ট্যুর কখনোই সস্তায় হয় না। খুব বাজেটে লাদাখ ট্যুর করা যায় না, এবং করা উচিতও নয়। কিছু জিনিসে কম্প্রোমাইজ করা যায় না, আর তার মধ্যে সবার 1 নম্বরে হচ্ছে হোটেল। তাই শ্রীনগর, কার্গিল এবং লে এই 3টে জায়গাতেই আমরা প্রেফার করি অ্যাটলিস্ট 3 স্টার ক্যাটাগরি হোটেল
যদি 3 স্টার না হয়, ডিলাক্স ক্যাটাগরি রুম, যার রুমের সাইজ 150 স্কোয়ার ফিটের বেশি, 8 ইঞ্চি ম্যাট্রেস, ঘরের মধ্যে যদি রুম হিটার ইফ রিকোয়ার্ড, অ্যান্ড বাথরুমে গিজার 24/7 যাতে অ্যাভেলেবেল থাকে। হোটেলের কিছু ছবি আপনাকে নিশ্চয়ই দেখাবো, ভিডিও চলাকালীন নিশ্চয়ই পিছনে আপনি হোটেলের ছবিগুলো দেখতে পাবেন। নুব্রাতে আমরা থাকি লাক্সারি ক্যাম্পে। ক্যাম্প সম্বন্ধে একটু বলে রাখি, এগুলো সাধারণত টেন্ট বা তাঁবু দিয়ে হয়, বাট ছোট টেন্ট নয়, টেন্টগুলো পুরো ঘরের মতন, চারদিক থেকে শুধু কাপড়ের তৈরি, যথেষ্ট বড়, চারদিক থেকে সিল করা যাতে ভেতরে সেরকম হাওয়া না ঢোকে বা ভেতরে পোকামাকড় বা এরকম কিছু না থাকে। অ্যাটাচ বাথরুম থাকে, এগেন 8 ইঞ্চ ম্যাট্রেস, বড় খাট, বসার জায়গা সবই থাকে, এবং টেন্টগুলো যথেষ্ট লাক্সারিয়াস, এবং যে ক্যাম্প সাইটগুলো থাকে সেগুলো চারদিক থেকে কাঁটাতার দিয়ে ঘেরা, এবং এটা কন্টিনিউয়াস রেগুলার মেনটেন করা হয় যাতে সেখানে ভয়ের কোনো রকম কারণ না থাকে। তাই অনেকেই অনেক সময় এটা ভয় পান যে না ক্যাম্পে গিয়ে থাকবো, সেফটি কি ইস্যু আছে। সো এটুকুনি বলতে পারি, ক্যাম্পস আর 100% সেফ। প্যাংগংয়ে আমরা থাকি লকহাটে, যদিও প্যাংগংয়ে হাট এবং ক্যাম্প দুটোই অপশান আছে, কিন্তু আমরা টেন্টে থাকি না। বহু লোকে টেন্টে গিয়ে থাকেন, তাদের অভিজ্ঞতা তারা হয়তো যদি কোনোদিন শেয়ার করেন তাহলে বলবে যে প্যাংগংয়ে প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড, সে হাওয়ায় তাঁবু ওড়ে, ক্যাম্পে থাকলে কষ্ট হয়। তাই আমরা প্রেফার করি লকহাট। লকহাট একটু সাইজে ছোট, কিন্তু অ্যাটলিস্ট আপনি সারা রাত ওই হাওয়ার থেকে নিশ্চিন্ত পাবেন। এখানে নিজেদের অ্যাক্টিভিটি খুব লিমিটেড রাখতে হয়, খাওয়া দাওয়া একটু বুঝে করতে হয়, এবং এর একটা সিকোয়েন্স থাকে, সেটাও আমরা ট্যুর চলাকালীন সবাইকে সেভাবেই গাইড করতে থাকি। তো এটা গেল অ্যাকোমোডেশন। সমস্ত অ্যাকোমোডেশনের ছবি আপনারা দেখেছেন অলরেডি, ভিডিওতে আমরা দেখিয়েছি। সব ডাবল শেয়ারিং, 3 জনও থাকা যায় যারা ফ্যামিলি নিয়ে আসে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা ট্রিপল শেয়ারিং। শুধু ক্যাম্পে যেটা হয়, ক্যাম্পে এবং লকহাটে আমরা ট্রিপল বেড দেওয়া যায় না, দিতে একটু সমস্যা হয় এদের কাছে, যেহেতু এরা অস্থায়ী, এদের কাছে ক্যাম্পস থাকে না, এক্সট্রা বেডস থাকে না। তো এদের প্রত্যেক রুমে একটা করে সোফা থাকে যেটাকে বেডে কনভার্ট করে দেওয়া হয়। 4 জন হলে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনি 2টো রুম নিয়ে নিন, কারণ প্রশ্নটা সেই একই জায়গায় ঘুরে আসছে যে একই ঘরে যদি 4 জন মানুষ থাকে তাহলে রাতের বেলা অক্সিজেন ডেফিসিয়েন্সি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো তার থেকে 2টো রুম নিয়ে নেওয়াটা বেটার। এটা গেল রুম। খাওয়া দাওয়া নিয়ে বলি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টি আমাদের ইনক্লুড করা থাকে ফ্রম জম্মু অনওয়ার্ডস। ট্রেন চলাকালীন ট্রেনের কোনো খাবার আমরা ইনক্লুড রাখি না। জম্মু থেকে লে শহর পুরো ট্যুর চলাকালীন 3টে মেজর মিলিয়ে আমাদের ইনক্লুড করা। সাধারণত ব্রেকফাস্ট আর ডিনারটা বাফে সিস্টেমে হয়। লাঞ্চটা আমরা রাস্তায় কোথাও করি, কোনো ভালো রেস্টুরেন্টে। এখন তো আমাদের সেই রেস্টুরেন্টগুলো বাধাই হয়ে গেছে, আমরা জানি কোথায় যাবো, কোথায় গেলে ভালো খাবার পাবো। তবে এখানে একটু বলে রাখি, লাঞ্চ সবসময় ভেজ খাওয়া হয় লাদাখে, ননভেজটা একটু কম প্রেফার করা হয়, কারণ ননভেজ হজম করতে অক্সিজেন বেশি লাগে। এই 3টে জিনিস তো যে কোনো সংস্থায় করে থাকে, থাকা, গাড়ি, খাওয়া। তবে আমাদের সংস্থা এছাড়াও বেশ কিছু জিনিস থাকে যেটা ধরে রাখা হয়। এক, যার মধ্যে হচ্ছে সমস্ত পার্কিং পারমিটের খরচ, যাবতীয় যেখানে যেখানে পারমিট লাগবে, বিশেষ করে নুব্রা যেতে পারমিট লাগে, তো এই সমস্ত পারমিট আমাদের ধরা থাকে। আমাদের গাড়িতে অক্সিজেন ব্যাকআপ নেওয়া থাকে, তার জন্য আপনাকে আলাদা করে কোনো চার্জেস দিতে লাগে না, সেটা আমরাই ক্যারি করি। মোটামুটি এক একটা গাড়িতে এক একটা সিলিন্ডার ক্যারি করা হয়, যেটা টানা 12 ঘন্টা চলতে পারে। সো ইউ আর ইন সেফ হ্যান্ডস। এছাড়া ট্যুর চলাকালীন প্রচুর জায়গা আছে, প্রচুর মনেস্ট্রিজ বা যে কোনো জায়গায়, হল অফ ফেম, সব জায়গাতে একটা করে এন্ট্রি ফিস থাকে। এই এন্ট্রি ফিসগুলো আমাদের ধরা, কারণ আপনি আমার সাথে তো এই জন্যই যাচ্ছেন না যাতে আপনার ট্যুরটা হ্যাসেল ফ্রি হয়। তাই আপনাকে যাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে না হয় সেটা দেখাটাও আমাদের কর্তব্য। তাই যাবতীয় এন্ট্রি ফিস, সেটা 50 হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, সব ধরা। যে রাতে লাইট অ্যান্ড সাউন্ডটার কথা বললাম, হল অফ ফেমে হয়, সে হল অফ ফেমের আমাদের এন্ট্রি ফিটাও সেটাও ধরা আছে। এবং হল অফ ফেম যেহেতু রাতের বেলা হয়, সেহেতু এর জন্য গাড়ি আলাদা করে নিতে লাগে, সেটাও আমাদের ধরা। এবং আমরা একটা কথা সবসময় বলি যে জম্মু থেকে এই টোটাল ট্যুরটা করতে
যাবতীয় ট্যুর সংক্রান্ত যা যা খরচ লাগতে পারে আমরা সব কিছু ধরে রাখি। এটা টু সাম পয়েন্ট আপনি পার্সলেস ট্যুরও বলতে পারেন। হ্যাঁ, এছাড়াও কিছু খরচ আছে যেটা হয়তো আপনাকে, তো সেই খরচটা একটু বলে দিই। সেটা হচ্ছে যদি আপনি কোনো রাইডস নেবেন, যেরকম নুব্রাতে বললাম ক্যামেল রাইড হয়, সে ক্যামেল রাইডের রেট হচ্ছে 500 টাকা করে। বা নুব্রাতে এটিভি রাইডও হয়, ম্যাগনেটিক হিলও এটিভি রাইড হয়। সো অনেকেই সেই রাইড করে থাকেন। এটা জয় রাইড, যেহেতু সবাই করেন না, শুধুমাত্র যাদের ইন্টারেস্টেড তারাই করেন, তো সেই কারণে এই একটা খরচ আমরা ধরি না। এছাড়া তো রাস্তায় চলাকালীন যে চা কফি খাওয়া হয় সেটাও আমাদের তরফ থেকে। তাই আপনাদের পুরো ট্যুরটা ক্যাশলেস রাখার সমস্ত চেষ্টা আমরা করি। আপনি নিজে থেকে যেচে খরচ না করলে আপনার বোধহয় খরচ হওয়ার কোনো জায়গা থাকবে না। লাদাখ ট্যুর চলাকালীন বেশ কিছু জায়গা আমরা ইনক্লুড করি না, যার মধ্যে পড়ে তুর্তুক, সোমরিরি, হামলে। এর একটা কারণও আছে, একটা কেন একাধিক কারণ আছে আমাদের কাছে। প্রথমত হচ্ছে খরচ, যেটা দিয়ে আমি বলেছিলাম যে লাদাখ বাজেটে হয় না, তাই আপনি যত দিন বাড়াবেন তত কিন্তু আপনার খরচটাও বাড়বে। তবে খরচের থেকেও যেটা বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যখনই লাদাখে ঢুকছেন, যখন থেকে আপনার শরীর লো অক্সিজেন ডেন্সিটিতে রয়েছে, এর কিন্তু আস্তে আস্তে শরীরে প্রভাব পড়ে। বিশেষ করে প্যাংগংয়ের পরে সেটা লক্ষ্য করা যায়, শরীর অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। তাই আমরা চেষ্টা করি প্যাংগংয়ের পর তাড়াতাড়ি ট্যুরটাকে শেষ করে দেওয়ার, অযথা ট্যুরটাকে টানার বা দিন বাড়িয়ে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু ভালো ভালো সাইট সিইং অ্যাড করা যায়, কিন্তু আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনাও তার সাথে বেড়ে যায়। আর আমাদের বলতে পারেন এটা একটা আমাদের কনসেপ্ট যে আপনাকে আমি ঠিক যে অবস্থায় রিসিভ করেছিলাম, সো আপনাকে যখন ড্রপ করব আপনি যাতে সেই অবস্থায় বাড়ি ফিরতে পারেন। সো সেই কারণে বেশ কিছু জায়গা আমরা ইনক্লুড করি না। আমরা চেষ্টা করি 7 থেকে 8 দিনের মাথায় ট্যুরটাকে শেষ করে দেওয়ার। তার থেকে বেশি দিন হলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায়। হ্যাঁ, অনেকেই আছেন যাদের হয়তো কিছুই হয় না, কিন্তু অনেকেই আছেন যাদের অনেক কিছুই হতে পারে। লাদাখ যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, তাই কিছু জিনিস নয় রয়ে গেল। এই লাদাখ ট্যুর চলাকালীন লাদাখের যে ডুজ অ্যান্ড ডোন্টস তার যে লিস্ট থাকে, সেটা আমরা ট্যুরের আগে সমস্ত গেস্টদের দিয়ে দেওয়া হয়, তাদেরকে বারবার বোঝানো হয়। ট্যুর চলাকালীন আমরা কন্টিনিউয়াস তাদেরকে বলতে থাকি যে আপনি কি করবেন কি করবেন না, কীভাবে আপনি আরও বেশি অ্যাক্লামেটাইজ হতে পারবেন। আর এই সব কিছুর মাঝে একটা জরুরি জিনিস থাকে, একটা ব্রিথিং এক্সারসাইজ। এক্সারসাইজ বলা ভুল, এটা একটা ব্রিদিং প্যাটার্ন, যে আপনি কীভাবে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছাড়বেন। এটা আমরা সাধারণত ট্যুর শুরু হওয়ার দিন 15 বা 10-15 দিন আগে আমরা একটা ভিডিও কল বা ভিডিও কনফারেন্স করি এবং সমস্ত গেস্টদেরকে দেখিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে আপনি এটা বাড়িতেও কিছুটা প্র্যাকটিস করবেন এবং লাদাখে গিয়ে এই ব্রিদিং প্যাটার্ন বা এই ব্রিদিং এক্সারসাইজটাই হবে আপনার সঙ্গী। এই ব্রিদিং এক্সারসাইজটাই আপনাকে সাহায্য করবে অ্যাক্লামেটাইজ হতে এবং পুরো লাদাখ ট্যুর খুব সুস্থভাবে কমপ্লিট করতে এবং প্রত্যেকটা পয়েন্ট এনজয় করতে। আশা করি লাদাখ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন আপনার তারপরও থেকে যায়, আমার নাম্বার নিচে দেওয়া রইল, আপনারা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লাদাখের ট্যুর 1 জুন জম্মু থেকে স্টার্ট হচ্ছে এবছর। বিস্তারিত জানতে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, সেটা যতই ছোট হোক না কেন, প্লিজ যোগাযোগ করুন আমাদের সাথে। আর আপনি যদি ভাবেন যে আপনার যদি এই প্রশ্নটা থাকে যে আমাদের সাথে কেন যাবেন, তাহলে আপনি আমাদের রিভিউ চেক করতে পারেন। থ্যাঙ্কস সেই সমস্ত গেস্টদের যারা আমাদের সাথে লাদাখ গিয়েছেন, ঘুরে এসে রিভিউ দিয়েছেন। আশা করি আপনার সেই রিভিউগুলো পড়ার পর কিছুটা হলেও বিশ্বাস হবে। বাদবাকি ট্যুর আইটেনারি অ্যান্ড ডিটেলস কিছুটা আমাদের পোস্টে দেওয়া থাকবে। আর আরও ডিটেলসে জানতে গেলে, পুরো আইটেনারি পেতে গেলে প্লিজ আমাদেরকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ, নমস্কার।